আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বি রিভিউজে। আপনাদের সাথে আছি আমি তাসনিম হোসাইন। যুক্তরাষ্ট্রের নির্বাচনকে সামনে রেখে বিভক্তি ও বিভাজন বাড়ছে। অনেক বিশ্লেষক বলছেন দুই প্রেসিডেন্ট প্রার্থী যুক্তরাষ্ট্রের জন্য বিপর্যয়কর হতে পারে। দেশটির নাগরিকদের জন্য দুঃখজনক ঘটনা হলো ট্রাম্প আর বাইডেনের চেয়ে ভালো কোনো প্রেসিডেন্ট বাছাই করার সুযোগ নেই। আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতৃত্বের দেউলিয়াপানার নানা দিক আজ আমরা তুলে ধরব। অনেক বিশ্লেষক বলছেন আমেরিকাস গট ট্যালেন্ট জাস্ট নট পলিটিক্যাল ট্যালেন্ট। খোদ এখন আমেরিকানরা এখন রাস্তায় স্লোগান দেয় ডেথ টু আমেরিকা। পৃথিবীতে সম্ভবত দ্বিতীয় এমন কোনো দেশ নেই যেখানে তাদের নাগরিকরা তাদের নিজ দেশের ধ্বংস কামনা করে রাজপথে স্লোগান দেয়। এটি এখন দেশটির বাস্তবতা। গত 7 দশক ধরে বিশ্বব্যাপী শোষণ, লুণ্ঠন, সাম্রাজ্যবাদী আগ্রাসন, হত্যাযজ্ঞ আর ধ্বংসলীলার মাধ্যমে গড়ে ওঠা দেশটির নেতৃত্ব যুক্তরাষ্ট্রকে এ অবস্থানে নিয়ে এসেছেন। সংসদের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভের অধিবেশনে প্রেসিডেন্টের ভাষণ তার সামনেই ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছেন স্পিকার, কারণ এ ভাষণ মিথ্যায় পূর্ণ। যুক্তরাষ্ট্রের ইতিহাসেও এ ঘটনা বিরল। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সমালোচনার আর অভিযোগের শেষ নেই, কিন্তু ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনও নতুন কিছু তুলে ধরতে পারেননি। উল্টো আশঙ্কা করা হচ্ছে বাইডেন প্রেসিডেন্ট হলে আমেরিকানদের যুদ্ধ, কঠোরতা এবং আরও বেশি হোয়াইট সুপ্রিমেসি বা বর্ণবাদ উপহার দেবেন। প্রেসিডেন্ট বুশের ইরাক অভিযানের সময় জো বাইডেন ছিলেন ফরেন রিলেশন কমিটির চেয়ারম্যান। বুশ তার সহযোগী ব্লেয়ারের ইরাক অভিযানের পক্ষে যুক্তি ছিল সাদ্দাম হুসেন ব্যাপক বিধ্বংসী মারণাস্ত্রের মজুদ গড়ে তুলেছেন। এ সময় জো বাইডেন এ অভিযানের পক্ষে তার এক লাইভ বক্তব্যে বলেন, সাদ্দাম হুসেন পারমাণবিক বোমা বানাতে যাচ্ছেন। সাদ্দামবিহীন পৃথিবী হবে একটি ভালো পৃথিবী। জো বাইডেনও সাদ্দামের হাতে ওয়েপন্স অব ম্যাস ডিস্ট্রাকশন, কেমিক্যাল ও বায়োলজিক্যাল ওয়েপন্স থাকার কথা বলেছিলেন। ইরাক যুদ্ধের পক্ষে তিনি জোরালো বক্তব্য রাখেন। সাদ্দাম হুসেনকে আল কায়দার সাথে সম্পৃক্ত করার চেষ্টাও করেন জো বাইডেন। ইরাক যুদ্ধের 9 মাস পরেও বাইডেন এই অভিযানের পক্ষে এবং এই অভিযানের জন্য বুশের প্রতি সমর্থন জানান। এই যুদ্ধকে সঠিক প্রমাণের চেষ্টাও করেন। বুশকে তিনি যুক্তরাষ্ট্রের সাহসী লিডার হিসেবেও আখ্যায়িত করেন। বাইডেন বলেন, আমি এবং অনেকেই তাকে সমর্থন করি। যুক্তরাষ্ট্রের এই ইরাক অভিযানের ফলে তছনছ হয়ে গেছে গোটা মধ্যপ্রাচ্য। জো বাইডেনের মতো প্রার্থীর কারণে অনেক ডেমোক্রেটরা হতাশ। তারা মনে করেন বাইডেনকে প্রার্থী করার মধ্য দিয়ে ট্রাম্পকে আরেক টার্ম ক্ষমতায় থাকার সুযোগ দেওয়া হয়েছে। অনেকের অভিযোগ বাইডেনও একজন ইহুদিবাদী প্রার্থী, তিনি ইহুদি ঘনিষ্ঠ, আর অনেক আমেরিকানের বর্তমান চাওয়া হলো ইহুদি সংযোগমুক্ত একজন আমেরিকান প্রেসিডেন্ট। আবার অনেকের অভিযোগ ক্যারিয়ার পলিটিশিয়ান জো বাইডেন আমেরিকান দুর্নীতিগ্রস্ত অভিজাত সিস্টেমের ঘনিষ্ঠ বন্ধু। কৃষ্ণাঙ্গ সাংবাদিক গ্লেইন ফোর্ড বাইডেনকে আখ্যায়িত করেছেন একজন কট্টর বর্ণবাদী এবং যুদ্ধবাজ হিসেবে। বাইডেনের কৃষ্ণাঙ্গ রানিং মেটকেও কর্পোরেট ডেমোক্রেট মেশিনের বাছাই হিসেবে আখ্যায়িত করেছেন। বাইডেনের রানিং মেট কমলা হ্যারিস তার ইলেকটোরাল ক্যারিয়ার শুরু করেছেন পুলিশ ইউনিয়নের এন্ডোর্সমেন্ট নিয়ে। অনেকের মতে ডেমোক্রেট প্রার্থী বার্নি স্যান্ডার্সকে বসিয়ে দেওয়ার মাধ্যমে এবারের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিযোগিতার অবসান হয়েছে। যুক্তরাষ্ট্র বর্তমানে একটি উচ্চ সামরিকায়ন বৃত্ত অভিজাত রাষ্ট্র। দেশটিতে বেড়ে চলেছে ব্যাপক সামাজিক বৈষম্য, আর এ নিয়ে নেই কোনো তথ্যভিত্তিক পাবলিক ডিবেট। কোনো রাজনৈতিক নেতৃত্ব যে এই পরিস্থিতি থেকে দেশকে বের করে আনতে পারবেন তেমন কেউই নেই। জো বাইডেন আর ডেমোক্রেটদের এখন একমাত্র সমস্যা হলো ট্রাম্পকে কিভাবে হোয়াইট হাউস থেকে বের করা যায়। আর ট্রাম্প এবং রিপাবলিকানদের একমাত্র সমস্যা হলো উগ্র বাম আর সমাজতন্ত্রী হিসেবে চিহ্নিত করে বাইডেনকে হোয়াইট হাউসে ঢুকতে না দেয়া। রিপাবলিকান সমাবেশ থেকে ক্যারিয়ার পলিটিশিয়ান বাইডেন এবং ডেমোক্রেটদের সমাজতন্ত্রী হিসেবে আখ্যায়িত করা একটি ডাহা, মিথ্যা এবং হাস্যকর প্রচারণা ছাড়া কিছুই নয়।
বাস্তবতা হলো দুই দলই মুদ্রার এপিঠ আর ওপিঠ মাত্র, আর এই মুদ্রাটি হলো আমেরিকান পুঁজিবাদের অভিজাত সিস্টেম আর দানবীয় মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের উপর তাদের নির্ভরতা। ডেমোক্রেট আর রিপাবলিকান উভয় দলই হলো আমেরিকান এই সিস্টেমের হাতিয়ার। ট্রাম্প, বাইডেন আর তাদের অন্তরঙ্গ বন্ধুরা আমেরিকান দুর্নীতিগ্রস্ত অভিজাত সিস্টেমের তৈরি, ফলে তারা আমেরিকার আসল সমস্যার কথা না বলে একে অপরকে উগ্র ডানপন্থী আর বামপন্থী হিসেবে আক্রমণ করেছেন। অনেকের মতে আমেরিকার মূল সমস্যা হলো সিস্টেম, কিন্তু সেটা আড়াল করে ডেমোক্রেটরা ট্রাম্পকে সব সমস্যার জন্য দায়ী করছে। বাইডেনকে মনে করা হয় তিনি অভিজাত সিস্টেমের দীর্ঘদিনের বন্ধু। তার বিরুদ্ধে রয়েছে বিদেশে অসংখ্য যুদ্ধ পরিকল্পনার রেকর্ড। অনেকের আশঙ্কা যুক্তরাষ্ট্র রাজনৈতিক বিভক্তি আর সামাজিক বিশৃঙ্খলার দিকে ধাবিত হচ্ছে। সংখ্যাগরিষ্ঠ সাধারণ আমেরিকানরা পরস্পরের মুখোমুখি অবস্থানে দাঁড়াচ্ছে, কারণ রাজনীতিবিদরা তাদের মিথ্যা তথ্য দিয়ে ভুল পথে পরিচালিত করছে, নিজেদের মধ্যে বিভেদ আর সংঘাত সৃষ্টির চেষ্টা করছে। ডোনাল্ড ট্রাম্প সমাজতন্ত্র থেকে আমেরিকাকে বাঁচানোর আহ্বান জানাচ্ছেন, আর বাইডেন ট্রাম্পবাদ থেকে আমেরিকাকে বাঁচানোর আহ্বান জানিয়েছেন। আমেরিকাকে সমাজতন্ত্র আর নৈরাজ্য থেকে বাঁচানো পবিত্র দায়িত্ব মনে করছেন ট্রাম্প সমর্থকরা। পরিস্থিতি এমন যে সাধারণ আমেরিকানরা একে অপরকে গুলি করে মারতে শুরু করলে অবাক হওয়ার কিছুই থাকবে না। অনেক স্বাধীন বিশ্লেষক মনে করেন আমেরিকা এখন দরকার দুর্নীতিগ্রস্ত অভিজাত সিস্টেমের বিরুদ্ধে সাধারণ আমেরিকানদের উদ্বুদ্ধ করা। আমেরিকান কর্পোরেট পুঁজিবাদ এর রাজনৈতিক ব্যাধি থেকে আমেরিকাকে বের করে আনা। এগুলো না করা পর্যন্ত ফ্যাসিবাদ আর গৃহযুদ্ধের ভয়াবহ সম্ভাবনা নিয়ে নিচের দিকে নামতে থাকবে আমেরিকা। যুক্তরাষ্ট্রের চলমান বর্ণবাদ বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে উঠে এসেছে সাবেক কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামার নাম। অনেকেই প্রকাশ্যে বলছেন ওবামা কালো হয়েও কালোদের জন্য কিছুই করেননি, সুতরাং হোয়াইট হাউসে কে বসলো সেটা কোনো বিষয় নয়, কারণ সেখানে যারা বসেন তাদেরকে চিনতে হয় কে তাদের আসল বস। বসকে চিনতে না পারলে তাদের পক্ষে ক্ষমতায় থাকা তো দূরের কথা, জীবন রক্ষাও অসম্ভব হয়ে পড়ে। হোয়াইট হাউসে বসা কোনো এক ব্যক্তির কথায় আমেরিকা চলে না, আমেরিকা চলে সিস্টেমে। হোয়াইট হাউস ছাড়াও আমেরিকান প্রশাসন এবং প্রশাসনের বাইরে অনেক বস এবং ক্ষমতা নিয়ন্ত্রণকারী আছে। বারাক ওবামার নির্বাচনী স্লোগান ছিল চেঞ্জ উই নিড, কিন্তু প্রতিশ্রুতি সত্ত্বেও তিনি গুয়ান্তানামো কারাগার বন্ধ করে দেওয়ার মতো জোরালো একটি প্রতিশ্রুতিও বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছেন। আসলে ওবামার হোয়াইট হাউসে বসার মাধ্যমে প্রেসিডেন্ট পদে একজন ব্যক্তির পরিবর্তন হয়েছিল, আমেরিকার পরিবর্তন হয়নি। ওবামার প্রথমবার নির্বাচনী প্রচারণা গোটা যুক্তরাষ্ট্রে একটি গণজোয়ার সৃষ্টি করেছিল। মানুষের মনে সঞ্চার হয়েছিল পরিবর্তনের অতি আশা। ওবামার মধ্যে সাধারণ আমেরিকানরা তাদের নিজেদের প্রতিচ্ছবি দেখতে পেয়েছিল। ট্রাম্পের ইসরায়েল ও ইহুদি সংযোগ প্রকাশ্য। তার জামাতা উপদেষ্টা জ্যারেড কুশনার একজন ইহুদি, কিন্তু বাইডেন ক্ষমতায় আসলেও তিনিও ইসরায়েলের নীতি মেনে চলবেন না এমন কোনো গ্যারান্টি নেই। তার ক্ষমতায় আসায় মধ্যপ্রাচ্যের সমস্যার সমাধান হয়ে যাবে সে বিষয়ে কেউই আশ্বস্ত করতে পারছেন না। আমেরিকার অভিজাত শ্রেণী এবং তাদের মিডিয়া কর্পোরেট শ্রেণী ঝুঁকছে জো বাইডেনের প্রতি। করোনা ভাইরাসে আমেরিকানদের মৃত্যুর জন্য ট্রাম্পকে দায়ী করা হচ্ছে, অথচ দীর্ঘদিন ধরে পদ্ধতিগতভাবে স্বাস্থ্য খাতকে বেসরকারি হাতে ছেড়ে দেওয়া হয়েছে। পাবলিক হেলথ সিস্টেমকে সংকুচিত করার পরিণতির ফলে স্বাস্থ্য খাতে যে দুরবস্থা সৃষ্টি হয়েছে সে কথা বলা হচ্ছে না। করোনা ভাইরাসের জন্য ট্রাম্পের মতো বাইডেনও চীনকে বলির পাঠা বানাচ্ছে। যুক্তরাষ্ট্রের অন্য সব উপায় যখন ব্যর্থ হয় তখন তারা চীন রাশিয়াকে দোষারোপ করে। আবার বাইডেন যে অর্থনৈতিক পরিকল্পনার ঘোষণা দিয়েছেন তাতে কর্মসংস্থান ও মর্যাদার কথা বলা হয়েছে। বাইডেনকে তার সমর্থকরা আখ্যায়িত করেছেন দরিদ্রদের বিরুদ্ধে যোদ্ধা হিসেবে। বৃদ্ধ বয়সে সত্যি তিনি তার অতীত অবস্থান পরিবর্তন করেছেন তা অনেকে বিশ্বাস করেন না।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে, আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।